নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী সারা দেশে খনন কর্মসূচি চলমান রাখলেও জলাবদ্ধতা সেই পুরনো রূপেই। গত কয়েক ঘন্টা টানা ভারী বর্ষণে ঢাকার রাজপথ সহ অলিগলি পরিণত হয়েছে নদীতে। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর পানি। বিগত কয়েক দশকে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নেওয়া হয়েছে অসংখ্য পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেওয়া হয়েছে শত শত কোটি টাকা। কখনো খাল উদ্ধার, কখনো ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, কখনো নতুন পাম্প স্থাপন। প্রতিবারই নাগরিকদের দেখানো হয়েছে আশার আলো। সিটি কর্পোরেশন নির্বাচনের আগে ও পরে নগরবাসী শুনেছে উন্নত, বাসযোগ্য, জলাবদ্ধতা মুক্ত ঢাকার প্রতিশ্রুতি। সরকার আসে, সরকার যায়, কিন্তু চিত্র থেকে যায় একই রকম। এখন প্রশ্ন উঠছে, এত প্রকল্প, অর্থ বরাদ্দ, পরিকল্পনা ও প্রতিশ্রুতির পরও অল্প বৃষ্টিতেই কেন ডুবছে ঢাকা? কেনই বা ঢাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা যাচ্ছে না? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাউন স্টুডিওতে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন এমপি, আছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, এবং আছেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। মুজিবুর রহমান মঞ্জু, নিশ্চয়ই ছোট থেকে বড় হয়েছেন ঢাকা শহরে, এবং একটা সময় আসলে আমরা ঢাকাকে তিলোত্তমা ঢাকা বলতাম। আপনি যেই এলাকায় বসবাস করেন সেখান থেকে আমাদের এই ডিবিসি নিউজের অফিসে আসতে অন্যান্য দিন আপনার কেমন সময় লাগে সেটি নিয়ে যেমন আপনার ধারণা আছে, আজকে আপনার ঠিক কতক্ষণ লাগলো? ধন্যবাদ। প্রথম হচ্ছে, আমি ঢাকায় বড় হইনি, আমি বড় হয়েছি চট্টগ্রাম শহরে। তবে ঢাকায় বসবাস করছি প্রায় আজকে 25 বছরেরও বেশি সময়। তো 25 বছরের বেশি সময়ে একবার দেখেছিলাম ঢাকা অনেক দিন পানি আটকা ছিল, সেটা একই সাথে ঘূর্ণিঝড় এবং একই সাথে জলাবদ্ধতার কারণে। আর এর মধ্যে আপনি এতক্ষণ যেটা বললেন যে প্রায় সময়ই দেখেছি অতি বর্ষণ হলে, একবার তো এমন হয়েছে যে মানে গলা সমান পানি পার হয়ে আমাকে কোনো একটা মিটিংয়েও যেতে হয়েছে। আজকে আমি এখানে আসতে প্রথমে আমি গিয়েছিলাম পল্টন আমার অফিসে। সেখানে আমি দেখলাম যে প্রচুর গাড়ি নষ্ট হয়ে পড়ে আছে, পানি ঢুকেছে, তাদের ইঞ্জিনে পানি প্রবেশ করেছে এরকম, এবং এখানে আসতে প্রায় 1 থেকে দেড় ঘন্টা সময় লেগেছে। তো আপনি যে কথাটা বললেন যে ঢাকার এই জলাবদ্ধতা, কিন্তু আমার মনে হয়েছে এই 25 বছরের আমার যে অভিজ্ঞতা, আমি দেখেছি গত 5 বছর বা গত 10 বছরে এটা প্রত্যেকবারে রেকর্ড ব্রেক করছে। মানে এবছর যে সংকট, আগামী বছর দেখা যাচ্ছে সংকটটা আরও বড় হচ্ছে, আরও ভয়ানক আকার ধারণ করছে। আগে হয়তো কিছু নির্দিষ্ট জায়গা প্লাবিত হতো, এখন দেখছি আরও অন্যান্য জায়গাও প্লাবিত হচ্ছে। তো আমি যে জায়গায় থাকি, ধানমন্ডি 27 নম্বর, 28 নম্বর, 32 নম্বরের এই জায়গাটা কিন্তু আগে প্রত্যেকবারে বৃষ্টি হলে এটা ডুবে যেত এবং খুবই কষ্ট হতো। গতবার বা তার আগের বার আমরা দেখলাম যে ব্যাপকভাবে ড্রেনেজ, বড় বড় পাইপ বসিয়ে ওখানে এক ধরনের সংস্কার কাজ করা হয়েছে। গত বছরটা একটু বেটার ছিল, কিন্তু এবার আমি দেখলাম যে আবার বিভিন্ন যে সংস্কার কাজের কথা আপনি বলছেন, সেটিও আমরা প্রতি বছর বর্ষাকাল আসার সময় সেই সংস্কার কাজ শুরু হতে দেখি, সেটা যেই সরকারি ক্ষমতায় থাকুক। এই চিত্রটা আসলে কখনো পাল্টাতে দেখি না। মানে এই চিত্রটা পাল্টাচ্ছে না, এর প্রধান কারণ যেটা আমি বলি, আপনি বলছেন বাজেটের কোনো অভাব নাই। প্রতি বছর রাস্তা খোঁড়াখুঁড়ি হয়, এবং আমাদের মানে প্রতি বছরের একটা সময়, বিশেষ করে বর্ষাকালটা খুবই দুর্ভোগ পোহাতে হয়। রাস্তা দুর্গন্ধ, ময়লা, কাদা পানিতে একাকার হয়ে যায়। মানে আপনি যদি বলেন যে এটার মূল উৎস কি, মূল উৎস হচ্ছে দুর্নীতি। স্রেফ একটাও যদি উত্তর দিই আমরা, যে দুর্নীতি হয় এখানে, এবং এটা প্রত্যেক বছর নানা কারণে একই রাস্তা মানে কাটা হয়। তো এখানে সমাধান তো আমি তো আপনাকে বললাম যে এই যে নির্লজ্জ দলীয়করণ, দলীয় লোকদেরকে দিয়ে কন্ট্রাক্টারি পাওয়া এবং এখান থেকে অর্থ লোপাট করা, এগুলো যদি বাদ দেওয়া হয়, প্রত্যেকবার সিটি কর্পোরেশনে আপনি দেখবেন, আমার কাছে ডাটাটা এই মুহূর্তে নাই, সিটি কর্পোরেশনের এই নালা নর্দমা পরিষ্কার করা, নতুন করে ড্রেনেজ সিস্টেম মানে এগুলো চালু করা, এবং বিভিন্ন জায়গায় খাল খনন, বুড়িগঙ্গা সংস্কারের নামে প্রচুর টাকা বরাদ্দ আমরা প্রতি বছর দেখি। এখন কথা হচ্ছে যে এই সরকারের যেহেতু প্রায়োরিটি হচ্ছে খাল খনন কর্মসূচি, এবং খাল খনন কর্মসূচি করে এই সরকার বলছে যে পানি প্রিজার্ভ করা হবে, যাতে আমাদের যখন পানির দরকার হয় পানি লাগবে। তো পানি তো আমরা প্রচুর পেয়েছি, আমরা দেখবো এবারে কতটুকু প্রিজার্ভেশন হয়। আমার এলাকায় আমি একটা খাল খননের জায়গায় দেখেছি যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে, পরে কিন্তু কাজটা বন্ধ হয়ে আছে, আর করা হয় নাই। কী কারণে হয় নাই সেটা আমি জানি না। তো এখন আমি মনে করি ঢাকা, চট্টগ্রাম শহরের অবস্থা আরও খারাপ। ঠিক আছে, খুবই খারাপ অবস্থা। চট্টগ্রাম শহরে তো প্রাণহানির ঘটনাও ঘটেছে 2-3 বছরে। তো চট্টগ্রাম যদি আপনি মানে গ্রেটার চট্টগ্রাম ধরেন,
তাহলে পাহাড় ধসে তো এই যে আপনি বললেন প্রায় 50 জনের মতো শুধু দক্ষিণ চট্টগ্রামে মারা গেছে। তো এই বিষয়গুলোতে সরকার শুধু এই যে কয়েকদিন আছে আপনারা এই যে আলোচনায় তুললেন, এরপরে কিন্তু আর আলোচনা থাকবে না, এরপরে কিন্তু আবার আমাদের লোক চলে যাবে অন্যদিকে। এরপরে হয়তো ভূমিকম্পে কিছু একটা হবে, তখন আমরা ভূমিকম্প নিয়ে আলোচনা করব। এরপরে হয়তো দেখা যাবে যে মানে অন্য ধরনের কোনো ডিজাস্টার হবে, সেটা নিয়ে আলোচনা করব। বর্ষাকাল মাত্র শুরু হয়েছে আমাদের, কিন্তু সামনে অগাস্ট, তারপরে সেপ্টেম্বর, এই 2 মাসে কিন্তু বৃষ্টি, ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। মাত্র একটা বর্ষণের মধ্যে আমরা পড়েছি প্রথম। আমরা ছোটোবেলায় শুনতাম যে এই ধরনের এক নাগাড়ে বর্ষণ হওয়ার ঐতিহ্য আছে আমাদের দেশে। সুতরাং মানে আমি আর মানে কিছু বলতে পারছি না, মানে নীতিগত কথা তো অনেক বলতে পারি। স্রেফ আমাদের সরকার যেভাবে মানে হেলথ কার্ড, কৃষক কার্ড, তারপরে আপনার এই যে এই ফ্যামিলি কার্ড নিয়ে সিরিয়াস, আমি মনে করি অন্তত ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী এই মহানগরগুলোর পরিকল্পনা নিয়েও আসলে সরকার মহানগরগুলোর জন্য আমি মনে করি সরকারের এই যে মানে এটাকে কি বলবো, ওয়াটার কার্ড যদি আমি বলি, বা আমি যদি বলি যে এরকম কিছু করা যায় কিনা যে আমরা একটা কার্ড হাতে নিয়ে দাঁড়ায় থাকবো, পানি সরে যাবে, এরকম কোনো অলৌকিক কিছু যদি সরকার করতে কিছু সুযোগ হয়তো নাই। কিন্তু সব সময় নির্বাচনের আগে যারা আসলে নির্বাচন করবেন তাদেরকে আমরা এই প্রতিশ্রুতিটুকু অন্তত দিতে শুনি যে তারা আসলে যে এলাকায় থাকেন সেই এলাকায় কোনো জলাবদ্ধতা হবে না, সেই ধরনের সেই এলাকায় মানুষের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে, নষ্ট হয়েছে জিনিসপত্র, বিশেষ করে পুরাতন ঢাকায় ব্যবসায়ীদের মালপত্র নষ্ট হয়েছে। আজকে বাচ্চারা স্কুলে দিতে গিয়ে অনেক স্কুলে পরীক্ষা হয়েছে, অর্ধেক হয়েছে, অর্ধেক হয় নাই। চলাফেরায় মানে কি বলে নিদারুণ কষ্ট, এবং আজকের এই কষ্টের প্রভাব অন্তত 1 সপ্তাহ সাফার করবে সবাই। নাজমুল হক প্রধান, একটা সময় আমরা আসলে বৃষ্টি বিলাসিতা করতাম, মানে বৃষ্টি নিঃসন্দেহে খানিকটা আনন্দের যেমন, তেমনি আজকের এই বৃষ্টি আসলে আনন্দের চাইতে আমাদের জীবনে দুর্ভোগটাই অনেকটা বেশি এনে দিয়েছে। এবং সেই দুর্ভোগের কারণটা আসলে নগর পরিকল্পনা অভাবটাকেই অনেকটা দায়ী করে, নাকি আসলে যেই রাজনৈতিক দলগুলো সবসময় নির্বাচনের আগে এই ঢাকার মতো পৃথিবীর অবসবাসযোগ্য দেশের তালিকায়, যেখানে আসলে আমরা নিচের থেকে 3য় অবস্থানে আছি, আমাদেরকে খানিকটা স্বস্তির দিকে নিয়ে যাওয়ার যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়, সেই প্রতিশ্রুতি সবসময় সব রাজনৈতিক দল ভুলে যায় কেন? একটা ছোট্ট বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এই যে জাতিটা, আমাদের দূরদর্শী কোনো পরিকল্পনা আমাদের নেই, কোনো জায়গায় নেই। আমি ইভেন গ্রামে গঞ্জেও ওয়াটার লগিং হয়। আমি গতবার বর্ষায় দেখছি আমাদের গ্রামে অনেকের বাড়িতে পানি উঠছে কেন, সামনের দিকে নদী আছে চমৎকার, পশ্চিম দিকেও নদী আছে, পানি চলে যেত আগে, বুঝছেন না? কিন্তু এত অপরিকল্পিত বাড়িঘর হয়েছে, পানির রাস্তাগুলি বন্ধ হয়ে গেছে, যেগুলি কালভার্ট ছিল, ছিল, বুঝছেন, ন্যাচারালি হয়েছে। এই যে অপরিকল্পিত নগরায়ন এবং এই যে বাড়িঘর, জাস্ট খেয়াল করেন 47 সালে কত লোক সংখ্যা কত ছিল, 71 কত ছিল, এখন কত ছিল। আমি ঢাকায় আসি, হিসাব করলাম 46 বছর চলছে আমার। আমি তো দেখলাম ঢাকা শহরটা কীভাবে বাড়লো, কীভাবে বড় বড়। আমি নিজেই গ্রিন রোডে আইসা বাড়িঘর, কলাবান বাড়িঘর চিনতে পারছি না, কি ঢুকি নেই, দেখ সব তো হয়েছে। এই যে আপনি দেখবেন, খেয়াল করবেন, আমি এখন দেখলাম পত্রিকায় যে বর্তমান সরকার এসে বাস টার্মিনালটা দূরে নিয়ে যাবে, বাস টার্মিনালগুলি। এসএস সাহেব অনেক ভালো কাজ করছে। খারাপ কাজটা কোনটা করছে? আমি লন্ডন গেছি, সেখানে সেন্ট্রাল বাস টার্মিনাল আছে, দিল্লিতে সেন্ট্রাল বাস টার্মিনাল আছে, আমাদের দেখেন বিরাট জায়গা, রেলওয়ের জায়গা, ফুলবাড়িয়াটা উনি দোকান করে বেঁচে দিলেন, জাস্ট দোকান করে বেঁচে দিলেন, দোকান বানাই দিলেন। অথচ এখানটা পরিকল্পনা করে চমৎকার সেন্ট্রাল বাস টার্মিনাল হইতে পারতো একটা। উনি 4টে জায়গায় বাস টার্মিনাল সরাবেন, আর এই জমিটাকে জাস্ট ওই যারা ছিলেন মিউনিসিপাল কর্পোরেশন চেয়ারম্যান মালিক সাহেবের, তাই না, এটা বেচে দিয়ে খেয়ে ফেললেন টাকাটা। আমাদের এরকম জায়গা ছিল আপনার ফার্ম গেটে, এটা হানিফ সাহেব এসে খেয়ে দিচ্ছে না, সব দোকান করে দিলেন। আমি বলছি যে অপরিকল্পিত নগরায়ন এই যে ঘটতেছে, আমাদের দূরদৃষ্টি সম্পন্ন কোনো প্ল্যানিং নেই। ঢাকা শহরের লোকসংখ্যা কামিং 100 বছর কত হতে পারে। আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলতেছে, লোকসংখ্যা বাড়বে, ধরেন যে লোকসংখ্যা 25 কোটি হলেও আমরা ইজিলি স্মুথলি আমরা চলতে পারবো, অসুবিধা হবে না। কিন্তু এই যে বাংলাদেশের দেখবেন রাস্তাঘাট নাই দেখে সমস্ত শহরে জাম, ডিস্ট্রিক্টের সমস্ত শহরে জাম, বৃষ্টি হলেও সব জায়গায় জলাবদ্ধতা, এভরি শহর। আপনি এমন একটা শহর খুঁজে পাবেন না যেই শহরে জলাবদ্ধ হয় না। অথচ ম্যাক্সিমাম শহরের পাশে নদী আছে, এই আছে, আমাদের পঞ্চগড়ের পাশে করতোয়া আছে। তাহলে এই যে পরিকল্পনাহীন কাজ, যে কোনো সরকারের, কোনো সরকার প্ল্যান করে যে ঠিক আছে আমি একটা কাজ করব, এটা 50 বছরের এফেক্টে থাকবে। আমি আজকে বলতে চাই আপনাকে, মাও সুতুংয়ের আমরা তখন ছাত্র, একটা রাজশাহী ইউনিভার্সিটিতে একটা হয়েছিল, তার জন্মবার্ষিকী পালন হয়েছিল। সেই কারণে অনেকেই মাও সুতুংয়ের জন্ম পালন করলো কেন, তো ওইটার উপরে পত্রিকায় একজন লিখেছিলেন, লেখক শিবির এক ভদ্রলোক, যে মানুষের শরীরে বিভিন্ন জায়গায় পশম আছে, তাই না,
সরি ফর ল্যাঙ্গুয়েজ। তো এরা কিসের যোগ্য আমি জানি না। মাসুদুকের জন্মদিন পালন করা হয়েছে, অসুবিধাটা কি? মাসুদুম যে পরিকল্পনা করছে, চীনে গেছে, যে রাস্তাঘাট করছে, 100 বছর ওই রাস্তাঘাটের পরিকল্পনা চেঞ্জ করতে হবে না। বেইজিং শহরে ওয়াকওয়ে থেকে শুরু করে পরিকল্পনার দিকে কি আসলে বাংলাদেশের কখনো এই যে কোনো সরকার নজর দিয়েছে? আমরা অ্যাজ এ হোল এখানটা আমরা অ্যাজ এ হোল এই দুর্বলতা আমাদের জাতীয় দুর্বলতা। কিন্তু আপনি যে পরিকল্পনার কথা বলছেন নাজমুল হক প্রধান, সেই পরিকল্পনার কথা আসলে আমরা শুধু বলতেই শুনি, মানে সেই পরিকল্পনাগুলোকে কি আমরা বাস্তবায়ন না, আমরা বিভিন্ন জায়গায় ঘুরি, আপনি যদি 45 বছর ধরে ঢাকায় থাকেন তাহলে আপনি নানান রকমের সরকারকে দেখেছেন। আজকে পর্যন্ত আমাদের এরকম কোনো রাষ্ট্রনায়ক হলো না যে এরকম 50 বছর পরে দেশটাকে দেখতে পায়। একটু এই জায়গাটিতে এবি মোশাররফ হোসেন আপনার কাছে আসি। বিএনপি ইশতেহারে ঢাকার জন্য বেশ কিছু পরিকল্পনার কথা আমরা খোদ প্রধানমন্ত্রীকেই বলতে শুনেছি নির্বাচনের আগে, এবং সেই ইশতেহারগুলো বা সেই প্রতিশ্রুতিগুলো আসলে তিনি যেগুলো বলেছেন, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন ঢাকাকে বাসযোগ্য করার জন্য, সেই সময় আমরা যারা আসলে ঢাকায় বড় হয়েছি, ঢাকায় বাস করছি, আমাদের জন্য খুবই আকর্ষণীয় ছিল। সেই আকর্ষণীয় প্রতিশ্রুতিগুলো কি শুধুই প্রতিশ্রুতি হয়ে থাকবে, নাকি আসলে কখনো না কখনো এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় আলোচক এবং দর্শক। আপনাকে একটা দেখতে হবে যে ঢাকা শহর, আমরা একটা সব ছোট্ট নাম উচ্চারণ করি, কিন্তু ঢাকা শহর শুরু থেকে শুরু করে আজকে পর্যন্ত এটার কোনো মাস্টার প্ল্যান আছে, কোনো পরিকল্পনা আছে? প্রধান ভাই সঠিকভাবে বলেছে, আমরা যখন 90-এর আন্দোলন, তখন আমরা এসে দেখেছি এই যে আপনারা এখন দেখেন আদাবর এক গোলা পানির নিচে ছিল। এই কমলাপুর আপনি দেখেন যে এটা দিয়ে এখন সায়দাবাদ থেকে যে রোডটা, ওই পাশে মানুষ যেত না, ভয়তে জঙ্গল ছিল। অর্থাৎ এত দ্রুত নগরায়ন ঘটেছে অপরিকল্পিতভাবে, যার কারণে ঢাকার খালগুলি এখন নাই, দখল হয়ে গেছে। ঢাকার জলাধারগুলি নাই, দখল হয়ে গেছে। ঢাকায় আপনার ড্রেনেজ সিস্টেমটা সেই পুরনো ড্রেনেজ এখনও নতুনভাবে করা যায়নি। তো এর জন্য কিন্তু একটা মাস্টার প্ল্যান দরকার। কিন্তু বাংলাদেশের সমস্যা হলো যে একটা সরকার যখন ক্ষমতায় আসে, তখন যখন তারা একটা পরিকল্পনা করে এগোতে চায়, আপনি দেখবেন এর মধ্যে নির্বাচন আসে, ক্ষমতায় অন্য দল চলে আসে, তাদের সেই পরিকল্পনা। আপনি যে পরিকল্পনার কথা বলছেন, প্রতি বছর এই উন্নয়ন পরিকল্পনাগুলোতে শত শত কোটি টাকা ব্যয় করা হয়। এইটার একটা প্রবলেম আমি বলি, এইটার একটা প্রবলেম বাংলাদেশে। আমি মনে করি এখানে প্রধান ভাই সংসদ সদস্য ছিলেন, বাংলাদেশে কিন্তু তার বিরাট প্রবলেম হলো অর্থ বছর নিয়ে। আপনি দেখেন আমাদের দেশে অর্থ বছর শুরু হয় জুলাই থেকে জুন। এখন যখন জুলাইতে এই প্রকল্পটা শুরু হয়, এটা অর্থ সার করতে প্রকল্প নিতে আরও 2-3-4 মাস লাগে। আবার যখন অর্থ বছর শেষ হয়ে যায়, আপনি দেখবেন, আমি এবারও দেখলাম যে মে পর্যন্ত আমাদের বাস্তবায়নের হার হলো মাত্র 48%। তাহলে আপনার এমন কি জাদু আছে আমাদের যারা প্রকল্প বাস্তবায়ন করে, যে 1 মাসের মধ্যে তারা 90% বাস্তবায়ন করে ফেলে? অর্থাৎ লাস্টের 1 মাস 1.5 মাস এটা একটা লুটপাট হয়। হ্যাঁ, সেই দখলদারিত্বে দৌরাত্বের কথা কিন্তু দখলদারি না, টোটাল প্রকল্প বাস্তবায়ন একটা লুটপাট হয়। কারণ আপনাকে একটা আমলারা একটা সক্ষমতা দেখাতে হবে তাদের, যে এত % তারা তাদের মন্ত্রণালয় প্রকল্প বাস্তবায়ন করেছে। এইটাও একটা বিরাট সংকট, যার জন্য কিন্তু অনেক বিশেষজ্ঞরা বলছে যে বাংলাদেশের মতো দেশে অর্থ বছর, কারণ আমাদের এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, অর্থ বছর শুরু হওয়া উচিত জানুয়ারি টু ডিসেম্বর। তাইলে আজকে যেভাবে সম্পদের অপচয়, এই অপচয়টা মানে অনেকটা হতো না। এই প্রস্তাব কিন্তু বিরোধী দলীয় নেতাও দিয়েছেন, মানে হওয়া উচিত। এটা কি আসলে সব সমস্যার সমাধান হবে? মানে ধরে না, নিলাম যে এখানে আপনাকে জানুয়ারি টু ডিসেম্বর আপনারা সব বরাদ্দ দিচ্ছেন, মানে সেই বরাদ্দ দিচ্ছেন ঠিকই, কিন্তু সেই বরাদ্দের টাকাগুলো আসলে ঠিক সত্যিকার অর্থেই মহাপরিকল্পনা যেগুলো আপনারা হাতে নেন, সেই কাজগুলোকে সমাধান করার জন্য ব্যয় করছেন কিনা সেই জবাব দিয়ে না, এখানে ব্যয় করে, এখানে একটা আছে। আপনি এখন প্রত্যেকটা মন্ত্রণালয় চায় তার একটা গুড উইল হোক, তার একটা সাকসেস দেখাক। সে তো লাস্টের টাকা খরচ করে সাকসেস দেখাবে, ওখানে তো একটা চরম হরিলুটের ব্যাপার এখানে ঘটে, এটা দেখতে হবে। আর আরেকটা ব্যাপারটা যেটা আপনি বলবেন, যে এটা বাস্তবতা আপনাকে মানতে হবে, যে 90-এর পর ঢাকা শহরের আকারটা এত বৃদ্ধি পাচ্ছে যে এইটার কোনো পরিকল্পনা। আপনি যেমন একটা কথা বলি, আমি এখানে মঞ্জু ভাইও স্বীকার করবেন, আপনার পাশেই এই যে বসিরা বিশাল এরিয়া, আমরা এক সময় এটা নদী দেখছি, এখন বাংলাদেশের আরেক ঢাকা শহর, কিন্তু কোনো পরিকল্পনা আছে? এবং আমি ব্যক্তিগতভাবে যতদূর জানি যে এই বিল্ডিংগুলো ওখানে তৈরি করা হচ্ছে, একটারই কোনো পারমিশন নেই। তার মানে আসলে এই দখলদারিত্বের যে দৌরাত্বের কথা আমরা সবাই বলছি, খোদ সরকারি দলের আপনি সংসদ সদস্য, আপনাকেও এই দখলদারিত্বের কথা স্বীকার করে নিতে হচ্ছে। সেই দখলদারিত্বের কাছে নগর পরিকল্পনা বা যেই ঢাকাকে আমরা একসময় তিলোত্তমা বলতাম, সেই তিলোত্তমা বলার যে সুযোগ কত সালে বলতেন হারিয়ে যাচ্ছে কিনা সেই প্রশ্নটাই করছি। মানে আপনারা যখন আবারও আসলে এই ঢাকাকে আগের রূপে ফেরত নিয়ে আসার কথা বলছেন, আদৌ সেটা সম্ভব কিনা? একদিনের বৃষ্টিতে যে মানে অবস্থা আমরা ঢাকার হতে দেখেছি, সেই জায়গা থেকে ফিরে যাওয়ার আসলে সুযোগ আছে কিনা? জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। নাজমুল হক প্রধান,
সব সিটি কর্পোরেশন নির্বাচনের আগে আমরা নগরবাসীর কাছে আসলে প্রতিশ্রুতি দিতে দেখি যারা আসলে নির্বাচন করছেন তাদেরকে, তারা সবাই সবসময় বলেন যে উন্নত বাসযোগ্য এবং জলাবদ্ধতা মুক্ত ঢাকা তারা গড়ে দিবেন। মানে এত বছর পরে এসেও জলাবদ্ধতা মুক্ত ঢাকা আমরা কেন দেখার সৌভাগ্য অর্জন করতে পারি হয় না? এই কারণে এগুলি আমাদের দেশের সরকারগুলি রাজনীতি খুব শর্ট টার্ম, শর্ট সাইটেড, অল্প কিছু দেখতে পারে, বুঝছি না, বাকিটা অর্থাৎ ঝাপসা, পরিষ্কার না। যেহেতু পরিষ্কার না, ঝাপসা, এই কারণে সমস্যাগুলি তৈরি হয়। সেম অ্যাজ এই যে এত বড় একটা আন্দোলন গেল, এত বড় আন্দোলনের এই যে পরিবর্তন আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা তো দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেল। তো এই মুক্তিযুদ্ধ, বিরাট মুক্তিযুদ্ধের পরে আকাঙ্ক্ষাটা ওইভাবে শেষ হয়ে গেছিল। ঘটনা হয়েছে যে আমরা একটু দূরদৃষ্টি সম্পন্ন না, এই ন্যাশনটার অনেক ত্রুটি আছে। আমি নিজের সমালোচনা নিজেরাই করতেছি, এই জায়গায় কাউকে দোষ দিয়ে লাভ নেই। আমরা এই যে নগরায়ন বলেন, আমাদের গ্রাম উন্নয়ন বলেন, এই যে এখনও যে গ্রামে, এটা বলছি আমরা বলি সবসময়, এই যে যেখানটা ইচ্ছে সেখানে বাড়ি করে, বাড়ি করার তার ভিটে জমিতে বাড়ি করতে পারবে, আবাদি জমিতে করতে পারবে না। এই গভর্নমেন্ট তার সিদ্ধান্ত নিতে পারে। তো প্রতিদিন যেমন গ্রামে আপনি প্রতিদিন নতুন নতুন বাড়ি হচ্ছে জমি ভরাট করে, প্রতিদিন আপনি হাজার মোজার পুকুর টুকুর যা ছিল সব বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই যে অপরিকল্পনা চলছে দেশটা, যার মতো করে চলছে। ওই ছোটোবেলার নাটক করছিলাম আলোর পথে, বুঝছেন, আলো দেখতে গিয়ে আর কি, ওখানে ডায়ালগ ছিল একটা, আমি নিজে অভিনয় করছিলাম, এলেমেলে যাক চলে এইভাবে দিন গেলে, তো দিন তো এভাবে চলেই যাচ্ছে। আমি ক্ষমতায়, আমি এখন মন্ত্রী, কালকে মঞ্জু ভাই মন্ত্রী হবে, তাই না? তো ব্যাস আমি তো হয়ে গেছি মন্ত্রী। এই যে অবস্থা চলছে আমাদের, আসলে এটা সুদূর পরিকল্পনা, সুদূর প্রসারী পরিকল্পনা নেই। ঢাকার একটা ডিটেল এরিয়া প্ল্যান হয়েছিল একটা, বুঝছেন না, সে প্ল্যান নিয়েও মারাত্মক আপত্তি, এবং সেটা বলতে চূড়ান্ত করতে পারে, আমি জানি না কি অবস্থা, হয় নাই। তাহলে এই যে আপনার যখন 47 সালে হলো, আপনার 47 ভাগের পরে আমাদের আইসিএস কম হয়েছিল, জানেন, 4টা আইসিএস অফিসার পূর্ব পাকিস্তানে আসছিল ডেপুটেশন ইন্ডিয়ার থেকে, একটা আদমজির কর্মী সাহেব আর একটা মাদানী সাহেব, এই যে ঢাকা উন্নয়ন, হ্যাঁ মাদানী সাহেব, ইন্ডিয়ান আইসিএস অফিসার ডেপুটেশনে আসছিল এখানটায়, তারা ইন্ডিয়া ছাড়তে চায়নি মাদানী সাহেব। তো মাদানী সাহেব যে পরিকল্পনা করছিল সে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন। ছোট্ট একটা কথা বলি আপনাকে, এই যেমন বায়তুল মোকাররম মসজিদ এবং এই যে পূর্ব দিকে প্রিমাসন হল, এটা ইহুদিদের জায়গা, যেটা ফাইট পার্ক, এটা সোজা রাস্তা উনি ঈদ থেকে কি যেন কয় ওই নাক বরাবর, মানে সদরঘাট থেকে নাক বরাবর রাস্তা বের করে নিয়ে যাবেন। রাতারাতি ঘন্টায় মসজিদের ইট টাঙ্গাই দিচ্ছে, বাওয়ানিটা ইসমানিটা, যে বায়তুল মোকাররম, বা রাস্তা করতে পারেননি। ফলে ওনারাও এখানটায় অনেক সমস্যা, পরিকল্পনা নেওয়ার পরেও করতে পারেনি। আপনি খেয়াল করবেন ঢাকা শহরের মিরপুরের রাস্তাঘাট, মিরপুর যে এলাকার রাস্তাঘাট অনেক প্রশস্ত, অনেক চমৎকার। ধানমন্ডির রাস্তাঘাট এত প্রশস্ত না। যেটা করতে পারছে পরিকল্পনা, ওইটা হয়েছে। বিষয়টা হচ্ছে যে আমাদের এখানটায় আমরা যারা সরকার হই এত জনদরদি, এরা আমরা আসলে জাতীয় স্বার্থ কোনটা আর কোনটা গোষ্ঠী স্বার্থ, এটা পার্থক্য করতে পারি না। ফলে এই যে পার্থক্য করতে পারি না, এই কারণে সমস্ত লোক দলের কাছে জিম্মি হয়ে যায় এবং দলটা ক্ষমতার কাছে জিম্মি হয়ে যায়। মানে এখনো কি আসলে বিএনপি সরকারও সেই জিম্মি অবস্থায় আছে? একদম আপনারা এখনো জিম্মি অবস্থায় আছেন, মানে যে পরিকল্পনাগুলো করছেন সেগুলো কোনোটাই বাস্তবায়ন করা যায় না। আমি বিনয়ের সাথে প্রধান ভাইয়ের সাথে একটু দ্বিমত করি, কারণ একটা গভর্নমেন্ট ক্ষমতায় আসছে মাত্র 4 মাস। আপনি এই একটা গভর্নমেন্টের আছে কি আলাদিনের চারা গাছে, যে রাতারাতি আমি বললাম হয়ে গেল। এখানে একটা পরিকল্পনা করতে হবে, বাস্তবায়নের জন্য সময় দিতে হবে, এবং গভর্নমেন্টের দেখতে হবে গভর্নমেন্টের উদ্দেশ্যটা কি। মানে এই সময়টা তো আসলে ঢাকা শহরে যারা বসবাস করছেন তারা যুগের পর যুগ দিয়েই আসছেন নানান সময়। না, এখন আমি একটা গভর্নমেন্টকে তো সারা দেশ নিয়ে চিন্তা করতে হয়, শুধু একটা শহর নিয়ে কিন্তু চিন্তা করতে হয়, তাকে অন্য জায়গাও দেখতে হয়। এই যেমন আজকে চিটাগাংয়ের অবস্থা, ভাই অন্য কিছু চিন্তা করার জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, তো সব এক জায়গায় তো চিন্তা করতে। তারপরেও আপনি একটা বড় প্রকল্প যখন নিতে হয় সেটা গভর্নমেন্টের কালেকটিভ ডিসিশনের মাধ্যমে। এই যেমন চিটাগাংয়ে আপনি দেখেন, চিটাগাং কিন্তু বহু পরিকল্পনা হচ্ছে। এখন একটা ন্যাচারাল ডিজাস্টার বলে একটা কথা, যেমন আজকে যে সংকট, এত বৃষ্টি তো কখনো দিন হয় নাই, এটাকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন? মানে এখানেও একটা প্রশ্ন আছে, মানে বর্ষাকালে বৃষ্টি হবে এবং এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, সেটা তো আসলে সরকারের এক ধরনের প্রস্তুতিরই জায়গা থাকার কথা ছিল। হচ্ছে তো, গভর্নমেন্ট তাহলে নাই। এত বড় ঢাকা শহরে আপনি পানি নিষ্কাশনের মাত্র 3টি ব্যবস্থা আছে, গভর্নমেন্ট তো চেঞ্জ, এগুলো আরো বাড়াবার চেষ্টা করতেছে। যেমন এখন আপনার আছে হাতির ঝিল আছে, ইসে আছে কমলাপুর একটা আছে, দোলাইখাল আছে, আর হাতির ঝিল, এর বাইরে নাই। এখন তো গভর্নমেন্ট ট্রাই করছে আরও যাতে স্পট বের করা যায়, যা দিয়ে পানি নিষ্কাশন করা যায়, চেষ্টা চলছে। জি, কিন্তু মানে আমি যদি একটু অন্যভাবে বলি, ঢাকা শহরে আমরা যারা বাস করছি আমরা কিন্তু যথেষ্ট বেশি ব্যয়বহুলভাবেই বাস করছি। মানে আমি সরকারকে যেই ব্যয়ের টাকা দিচ্ছি, আমার ট্যাক্সের টাকা দিয়ে আমি অন্তত একটু স্বাভাবিকভাবে জীবনযাপন করবো, সেই প্রতিশ্রুতিটুকু আপনারা সবসময় দেন নির্বাচনের আগে, সেই ট্যাক্সের টাকা দেওয়ার পরও সেই প্রতিশ্রুতি কখনো বাস্তবায়ন হয় না। আমি যেটা বুঝি,
এখন বাংলাদেশটার একটা ট্রেন্ড হয়ে গেছে সব রাজধানীতে বসবাস করতে হবে। আপনি একটা ডিসেন্ট্রালাইজ করেন, এই সংকট কিচ্ছুই থাকবে না। ডিসেন্ট্রালাইজের দায়িত্বটা কি জনগণের না না সরকারের? না, এখন আরও বাংলাদেশের একটা এমন একটা জায়গা অবস্থা তৈরি হয়েছে যে বাংলাদেশটা একটা ইউনিটারি কান্ট্রি হিসাবে যত যা কিছু সব রাজধানীতে, অন্য কোথাও তো হচ্ছে না, যাচ্ছে না। আপনি দেখেন এই যে ঢাকা থেকে চামড়া শিল্পটাকে কিন্তু সাবান নিয়েছিল, গভর্নমেন্ট জায়গা দিয়েছে ওখানে বৈজ্ঞানিকভাবে যাতে চামড়া বাজারজাত করে সেই ব্যবস্থা করেছে, কোনো ফ্যাক্টরি যাচ্ছে না। কি করবেন আপনি? আবার সরকারি চাকরি যারা করছেন তাদের কি তো ঢাকা শহরের বাইরে গিয়ে অন্য নাও জায়গায় যাচ্ছে না। তারাই যেতে চাইছেন না। এই রিয়েলিটিটা আপনাকে বুঝতে না, হবে। ওখানটায় চামড়া শিল্প নিয়ে ওখানটা নাকি যে ফ্যাসিলিটিস দরকার যেটা চাচ্ছে তারা, সেটা এখনো ফুলফিল করা হয়নি। ওরা বলছে বারবার, এই কথাটা বারবার আসছে যে কেন চামড়া ট্যানারির মালিকরা ওখানটা যাচ্ছে না। জি, মানে ঢাকাকে বিকেন্দ্রীকরণ করা গেলে হয়তো বা এই জলাবদ্ধতা অনেকটা থেকে change শুরু হয়ে করে অনেক সমস্যার সমাধান হতে পারতো। ঢাকাকে বিকেন্দ্রীকরণ না, বিকেন্দ্রীকরণ এই ঢাকা শহর বিকেন্দ্রীকরণ না, ঢাকায় যে পাওয়ারটা ইউনিটারি গভর্নমেন্ট হিসেবে উনি যেটা বলছেন, এককেন্দ্রিক সরকারের যে পাওয়ারটা আমরা যেভাবে করি সেটা ডিসেন্ট্রালাইজ মানে সেই সুযোগটা কি আছে, মানে সেটা আদৌ সরকারি লোকজন যেমন ধরেন যে কোনো কেসে হাজার হাজার কেস, হাইকোর্টে লক্ষ লক্ষ কেস, হাইকোর্টে এসএস সাহেব এটা মধু সাহেবরা মিসগাইড করছিল, ইউনিটারি গভর্নমেন্টে হাইকোর্ট বিকেন্দ্রীকরণ হয় না, কিন্তু হাইকোর্টের সার্কিট বেঞ্চ হতে পারতো বিভিন্ন বিভাগে। কিন্তু এই সার্কিট বেঞ্চ করতে গেলে, হ্যাঁ, এই কথাটা সেখানে আমলেও আসছে, তখন এই ঢাকার যে সিন্ডিকেট উকিল সাহেবরা এরা এটা বাধা দেয়, বয়কট করে, এই করে সেই করে। কিন্তু এসেন্সিয়াল যে মামলাগুলো ধরেন যে ডিস্ট্রিক্টে যাদের যদি ক্ষমতাটা বাড়িয়ে দেওয়া হয়, যে উনি কত টাকার মতো মামলা ডিল করতে পারবেন, আপিল করতে পারবেন, তাই না, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়, কিন্তু করতে পারবেন। মানে সমস্যা সমাধানের জন্য আমরা অনেক কিছু চিন্তা করি, যেমন আসলে করতে পেনশনের পারি না। জন্য, এই সরকারও কিন্তু পেনশনের সেই জন্য তিনটি পেনশনের জন্য ট্রাইব্যুনালকে ঢাকা সরিয়ে ফেলার আসতে কথা হয়, বলেছে। পেনশনের ঢাকা আসতো কেন, ওটা ডিস্ট্রিক্টে সেটেল করবে, সেটাও আসলে বিভাগে করা settle যায় না করবে। কেন? মুজিবুর রহমান মঞ্জু, অনেক পরিকল্পনা আমরা করি, অনেক স্বপ্ন, আসলে অনেক আশার আলো আমরা দেখাই নগরবাসীকে, মানে নগরবাসীর আবার সেই আশার আলো এই ধরনের একদিনের বৃষ্টিতেই সেই পানিতেই ভেসে যায় কেন? দুটো কথা বলি আমি, যে প্রশ্নটা আপনি করেছেন যে কথা দিয়ে কথা কেন রাখা যায় না বা রাখে না। আসলে কথাটা আন্তরিকতা দিয়ে বলে না, ফিলিং করে বলে না, কথাটা বলে বলার জন্য। আর আমাদের এই টোটাল নির্বাচন পদ্ধতি যদি আমরা না বদলাতে পারি, এটা এইভাবে থেকেই যাবে। কারণ আমরা যখন নির্বাচনে কাজ করতে যাই, তখন আমাদের ভোটাররা বা আমাদেরকে যারা ইলেকশনে বিভিন্ন জায়গায় পরিচয় করাতে যায়, তারাই শুধু বলে যে আপনি বলেন এটা করতে হবে। তখন আমরা ভোট পাওয়ার জন্য একেবারে আপনাদেরকে শুকনা মৌসুমে কার্পেট বিছাইয়ে দেব, বর্ষা মৌসুমে ঘরে ঘরে ছাতি পোছাই দেব, এই ধরনের যত অবাস্তব কথা আমরা বলি। সুতরাং এইটা কখন শেষ হবে? এটা শেষ হবে যদি আপনি টোটাল সিস্টেমটাকে চেঞ্জ করতে পারেন এবং ভোটের পদ্ধতিটাকে আমরা যদি আরও বেশি বাস্তবমুখী করি, এই ধরনের মানে জনমুখী তৎপরতার জায়গাটাকে যদি আমরা সঠিকভাবে চিহ্নিত করতে পারি। দ্বিতীয়, আমি কিছু তথ্য আপনাকে বলি। আমাদের একটা সরকারি গবেষণা সংস্থায় আছে, ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং, IWM। এরা কিন্তু বিশ্ব ব্যাংকের সহায়তায় রাজধানীতে কিন্তু একটা ড্রেনেজ নেটওয়ার্ক, খাল, আউটলেটগুলো, পাম্পিং স্টেশন, এটার জন্য কিন্তু একটা বিশাল পরিকল্পনা কিন্তু নিয়েছে। এবং এটা একীভূত করে এমন একটা প্ল্যান করা হয়েছে যাতে জলাবদ্ধতাটা দূর করা যায়। এটার অলরেডি 108টা হটস্পট নির্ধারণ করা হয়েছে ঢাকা শহরের, কোথায় কোথায় পানি জমে, কেন জমে। এবং প্রায় আমাদের সিটি কর্পোরেশনে 110 কিলোমিটারের মতো সড়ক এবং 105-এরও অধিক নর্দমা মানে নেটওয়ার্ক, এগুলো নিয়ে কাজ চলছে। আমি আবারও বলছি যে এখানের প্রধান সংকটটা হচ্ছে দুর্নীতি, এখানে প্রধান সংকটটা হচ্ছে আমাদের প্রায়োরিটি ফিক্সিংয়ের প্রবলেম। এই যে আপনি বলছেন না যে করা যায় কেন, উকিলরা যাচ্ছে না, আপনি বিচার বিভাগ মানে ওই ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করতে পারছেন না, এগুলো সব হচ্ছে বাহানা। আপনি গভর্নমেন্ট তার জায়গা থেকে সে যদি মনে করে, যেমন আমি যদি মনে করি বিএনপি সরকার এত বড় অপরচুনিটি পেয়েছে হিস্ট্রিক্যালি, আমরা প্রফেসর ইউনূসের সরকার সময় বাদই দিলাম, যেহেতু ওনার সময়টা নিয়ে অনেক কথা ছিল যে ওনার এখতিয়ার কি, উনি কী করতে পারবেন কি করবেন না, সমালোচনা হয়েছে ওনার প্রায়োরিটি ফিক্সিংয়ে। বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, জামাতের মতো একটা বিরোধী দল পেয়েছে যারা বিএনপির প্রতি কিছুটা আগে থেকে অনুগত ছিল বা তাদের জোটসঙ্গী ছিল। সুতরাং আমি তো মনে করি না বিএনপি যদি সিরিয়াস হয় যে ঠিক আছে আমরা এখান থেকে কিছু জিনিসকে ডিসেন্ট্রালাইজ করব এবং বিরোধী দল সেখানে সহযোগিতা করবে না, বিষয়টা তারাও পারছে, তাদের পক্ষেও কি সম্ভব হচ্ছে? মানে বিশেষ করে তিনি টার্মিনাল সরিয়ে দেওয়ার কথাও যদি আমি বলি, সেটাও কি সম্ভব হচ্ছে নাকি তাদের শক্তি সরকারের চাইতেও বেশি? না, আমি আপনাকে যেটা বলি, সরকারি দল বিরোধী দল যদি একসাথ হয়, অন্য কোনো শক্তি এখানে সুবিধা করতে পারবে না। যদি এরকম হতো যে আওয়ামী লীগ ভার্সেস বিএনপি,
যে আওয়ামী লীগ যেদিকে যায় বিএনপি তার বিপরীতে যাবে, তাহলে বা বলবেন বিএনপি এই যেদিকে প্রশ্ন যায় তো আওয়ামী লীগ আসে, তার সরকার বিপরীতে কি যাবে। সবসময় আসলে একটা ছেলে ভালানো উপতিশ্রুতি দেয় জনগণকে, মানে সেটাও কি এই অন্তত না, এই যে 24 ধরেন মোশাররফ ভাই এখন গণঅভ্যুত্থানের বললো, পরেও আমরা এটাই আশা মোশাররফ ভাই করি। এখন বললো যে 4 মাসের সরকার, তো ভাই এই 4 মাসের সরকার তো কয়দিন পরে 1 বছরের সরকার হবে, তারপর 2 বছর সরকার হবে, তখন আপনি কি করবেন সেরকম তো কিছু বলছেন না। আপনি যদি বলতেন যে ঠিক আছে 4 মাসে পারি নাই, সরকার তো মহাপরিকল্পনা নিয়েছে, সেটি তো তারা জানিয়েছে। না না, এটা সরকারের পরিকল্পনা না, এটা রাষ্ট্রের পরিকল্পনা, এটা অলরেডি মাস্টার প্ল্যান হিসাবে আমাদের আছে। ওই যে আপনাকে বললো না যে ঢাকা মানে এরিয়া প্ল্যান, ডিটেইল এরিয়া প্ল্যান করা আছে। কথা হচ্ছে সরকার এবং বিরোধী দল একটা জায়গায় গিয়ে স্থির হবে যে আমরা নিজেদের লোকদেরকে ওই যে অবৈধ বাড়ি বানানো, কন্ট্রাক্টারি, তারপরে অবৈধ এটা আমরা দিব না। এই জায়গায় যদি পার্লামেন্টে ওনারা এক জায়গায় হতে পারেন তাহলে কিছু ফল আসবে। আদার না, দেন আপনি যখন আসলে পার্লামেন্টে এক হওয়ার কথা বলছেন, তার মানে যারা আসলে জনগণের হয়ে সেই পার্লামেন্টে গিয়ে জনগণের কথা বলবেন, ঠিক তাদেরই একজন আজকে এমপি হান্নান মাসুদ, তিনি মাঝনদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে নিয়ে এসেছেন, তিনি নিজে উঠবেন বলে, মানে এই প্রতিকূল পরিস্থিতিতে, প্রতিকূল আবহাওয়ায় তিনি ঠিক এই কাজটি করেছেন। সেটি নিয়ে যথেষ্ট সমালোচনা আছে আজকে। আপনারা তাদের জোটসঙ্গী, আসবো আপনার কাছে আবার ফিরে। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। মুজিবুর রহমান মঞ্জু, আপনি জনপ্রতিনিধিদের কথা বলছিলেন, এমনকি খোদ প্রধানমন্ত্রী আজকে এই পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা এবং জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়েরও নির্দেশ দিয়েছেন। কিন্তু যদি জনপ্রতিনিধিদের দিকে একটু তাকাই, আজকে এমপি হান্নান মাসুদ তিনি মাঝনদী থেকে এরকম একটা প্রতিকূল পরিবেশে, এই পরিস্থিতিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ফেরি ঘুরিয়ে ঘাটে নিয়ে এসেছেন, কারণ তিনি নিজে চড়বেন। মানে জনপ্রতিনিধিরা যদি আসলে এখনো এই ধরনের জায়গা থেকে বেরিয়ে আসতে না পারেন, আমরা আসলে কি প্রত্যাশা করব? এটা আমারও চোখে পড়েছে। সেটা হচ্ছে সম্ভবত বিকেল 3টার দিকে মহানন্দা নামে একটা ফেরিঘাট ছিল, সেখানে আসলে ওই যে হাতিয়া যে জায়গাটা, এটা তো খুবই দুর্গম এলাকা, সেখানে নৌপথ ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নাই। তো প্রথম কথা হচ্ছে যে ধরেন হান্নান মাসুদ যেটা বক্তব্য দিয়েছে, আমি দেখলাম যে তিনি বলেছেন যে আমার খুব জরুরি ছিল যাওয়ার জন্য, আমি এসে বেশিক্ষণ ডিলে করি নাই, আমি উঠেছি, ইত্যাদি ইত্যাদি। প্রথম হচ্ছে যে কোনো ব্যক্তির জন্য এরকম প্রতিকূল পরিস্থিতিতে ফেরি ফিরিয়ে আনার কোনো আইন আছে কিনা, সুযোগ আছে কিনা আমি জানি না। সো এটা নিঃসন্দেহে ক্ষমতার অপব্যবহার, এবং এটা আমি মনে করি যে মানে এটার জন্য যে সমালোচনা হচ্ছে এটা যৌক্তিক সমালোচনা হচ্ছে। নাম্বার 2 হচ্ছে যে কথাগুলো আসছে, ধরেন যে কোনো একটা দুর্যোগ পরিস্থিতিতে, যে কোনো একটা পরিস্থিতি, ইমার্জেন্সি আমার কি করণীয় আছে, ইমার্জেন্সি আমার যাতায়াতের জায়গা কি আছে, এই জিনিসগুলো আমাদের মধ্যে কিন্তু একটা কোড অফ থাকা দরকার। আর যদি এমন হতো যে ঠিক আছে এমপি সাহেব যাবেন, এমপি সাহেবের একটা ইমার্জেন্সি কাজ আছে, এটা যদি আগে নোটিস করে ফেরিটা যদি দেরিতে ছাড়তো, তাও এক ধরনের কথা ছিল মানুষের। কিন্তু এখানে দুটো সমস্যা, একটা হচ্ছে কেন টাইমলি ছাড়বে না, এটা একটা যৌক্তিক, কারোর জন্য এটা অপেক্ষা করবে কেন, বাট ছেড়ে যাওয়ার পরে আবার ব্যাক করে আসা। সেদিন আমি দেখলাম যে চট্টগ্রামে বা কোথায় যেন ফ্লাইট মানে মানে হয়েছে, কি বলে, লেট করেছে, তার একজন যাত্রীর বা যে কোনো একজন প্রভাবশালী কারো আপনার শেরওয়ানি আনা হয় না, 1 ঘন্টা ফ্লাইট ডিলে করেছে, এরকম কিছু একটা ঘটনা। তো এগুলো বাংলাদেশে টুকটাক ঘটনা ঘটছে, যেগুলো আমাদের বর্তমান সরকারের নীতির সাথে যাচ্ছে না, নীতির সাথে যায় না। আমরা দেখছি সরকারের যিনি প্রধান চিফ এক্সিকিউটিভ, ওনাকে আমরা দেখছি উনি খুব মানে নিয়ম কানুন মানা, যে কোনো কিছু স্বাভাবিক ভঙ্গিতে চলার বিষয়টাকে উনি উৎসাহিত করছেন। সুতরাং এই যে মন্ত্রী, এমপি, তারপরে সরকারি কর্মকর্তা বা প্রভাবশালী লোকেরা যারা এই সমস্ত কাজগুলো করছেন, এগুলোর ব্যাপারে আপনি এটা তুলেছেন বলে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ এগুলো পাবলিক মানে কি বলা যায় স্পেস, এগুলো আলোচনা হওয়া দরকার, সমালোচনা হওয়া দরকার, এবং লোকদেরকে নিজেদেরকে সংশোধন হওয়া দরকার। মানে সেই জায়গাটাতে আসলে জবাবদিহিতার জায়গাটিও তো আমাদের খুব বেশি স্পষ্ট করে তুলে ধরা দরকার আছে। নাজমুল হক প্রধান, আমরা বারবার আসলে যে দুর্নীতি হচ্ছে সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করছি। জলাবদ্ধতা নিরসনে 2026-27 অর্থ বছরের যে বাজেট, সেখানে পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য 10,533 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, এবং এই বরাদ্দের একটা বড় অংশ জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ উন্নয়ন, নদী ও খাল পুনরুদ্ধার পরিকল্পনা রয়েছে। মানে এই পরিকল্পনাটা যদি আসলে কোনো না কোনো অর্থ বছরেও যদি সুসংগঠিতভাবে বাস্তবায়ন করা যেত, আজকের দিনের এই জলাবদ্ধতাটুকু কি আমাদের দেখতে হতো না? আসলে আপনি বারবার জলাবদ্ধতা, এটা প্র্যাকটিক্যালি বাংলাদেশের যে অবস্থা, এখানটা ক্ষমতা কীভাবে, এই যে মানে একটু আগে করলেন না, ওই যে একজন এমপি সাহেব ঘুরে এসেছে। আপনি দেখেন, আমরা ছোটোবেলায় পড়েছি স্কুলে, তখন ওদের পাঠতে ছিল আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, তাই না, গাছের গুড়ি পড়ে গেছে, আর্মি অফিসার দাঁড়ায় শিপে দিয়ে টানতে পারছে না, উনি নিজে নেমে, কেন দেরি হচ্ছে বলে, এইরকম নিজে সবাই ধরো, এগুলি পড়ছে আমরা, তাই না। প্রেসিডেন্টও এই কাজ করতে পারে জনগণের পক্ষে।
আব্রাহাম লিঙ্কন এরকম চমৎকার বক্তৃতা দিচ্ছে। এখন আমেরিকার প্রেসিডেন্ট ওয়ার্ল্ড কাপ ফুটবলে বুঝছো না, ওই যে লাল কার্ড খাইছে না, হলুদ কার্ড শাস্তি হয়েছে, এখানে ফোন করে বলো ওটা উইথড্র করো, এবং উইথড্র হয়ে যায়। তো ফলে এমপি সাহেব তো আমেরিকার প্রেসিডেন্ট এই ক্ষমতা প্রয়োগ করে ওই জায়গায়, তা আমার ক্ষমতা আমি প্রয়োগ করে দেখি। এই যে এখানটা আমাদের এই যে বিরোধী দল সরকারি দল মিলে প্রধান ভাই বাংলাদেশের প্রভাব বিস্তারিত হচ্ছে এই যে দেখেন না, আপনার দুর্নীতির কথা বলছেন আপনি, আপনার উইদাউট টেন্ডার আমেরিকার কাছে গম নিল ওই যে চুক্তির কারণে দাম বেশি দিয়ে, আবার একজন উপদেষ্টা কয় সরকারের কয় কি জনগণের স্বার্থে নেওয়া হয়েছে। দুর্নীতির কত প্রকার কী হয় কীভাবে হয় বোঝেন তো? যেখানটা ইন্টারন্যাশনাল ওপেন টেন্ডারের মধ্যে গম কেনা হতো, যে কোনো গভর্নমেন্ট, হ্যাঁ সেখানটায় কমিশনের দু একটা খাইতে পারে, কিন্তু বাট আপনার কোনো টেন্ডার নেই বেশি দিনে আমেরিকার কাছে নিতে হইলো। এই যে হোল সরকারটাই ক্ষমতাবাজির কাছে আত্মসমর্পণ করছে এইভাবে। আজকে আমাদের পার্লামেন্ট ভবনের এখানটাতে না নর্তন কুদ্দ না আড়াইশো বছর পূর্তি অনুষ্ঠানের আমেরিকার যেখানটায় বলতেছে যে প্রস্তর যুগ করে দিবে ইরানের, যেখানটায় বলতেছে না মায়ের বা শিশুদের তাবা করে ভালাইছে, গোটা মিডল ইস্ট সরকার করে দিচ্ছে, সেই আমেরিকার ধরে আমরা নাচতেছি আমরা এখানে নীতির শাসন প্রতিষ্ঠা করবো না? এটা অসম্ভব। উনি কারেক্টলি বলছে সরকারি দল বিরোধী দল একই তালে একই স্বরে কথা বলতেছে। ফলে এই সরকারি দলের তরফ থেকে তো আমরা বারবার অনেক ভুয়া কথা, এগুলি কথার কথা, এগুলি কথার কথা, বারবার আসলে ঢাকাকে এগুলি কথার কথা। এই কারণে ওই এমপিরা এরকম সাহস দেখায়, অর্ডার দেখায় যে গেছে পাবলিক বাদ দাও, আমার ক্ষমতাটা আগে, আসো ফিরে না আসো এখানটায়। মানে সেই ক্ষমতাটাই কি শুধু আগে এবে মোশাররফ হোসেন আপনি নিজেও একজন জনপ্রতিনিধি, মানে ক্ষমতার কাছে শুধু বারবার সরকার মাথা নত করছে না? কথাটা একেবারে এইভাবে যদি ঢালাও হবে না। আপনি যেমন একটা পরিসংখ্যান বললেন যে খাল খনন, জলাবদ্ধতা ইত্যাদির জন্য দশা শুধু এক জলাবদ্ধতার জন্য এখানে সারা বাংলাদেশে খাল খনন হচ্ছে। দেখেন বিএনপির অন্যতম একটা প্রায়োরিটি প্রোগ্রাম হলো খাল খনন করা, যার মাধ্যমে এই যে পানিকে সংরক্ষণ করা এবং পরিবেশকে রক্ষা করার জন্য একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কিন্তু এটা আপনাকে দেখতে হবে, রাতারাতি তো আপনি সব কিছু পারবেন না। প্রক্রিয়াগতভাবে আমরা এগিয়ে গেলে একটা সময় এই জায়গাটা সহনশীল অবস্থায় পরিণত হবে। একসময় আপনি ঢাকা শহরের দিকে চিন্তা করেন, একসময় আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা দেখলাম ঢাকা শহরে এখন কিন্তু মোটামুটি একটা পরিষ্কার পরিচ্ছন্ন ফুটপাথটা, ওই সময় কিন্তু ফুটপাথও ছিল না, নোংরা, হাঁটা যায় না। এখন পরিবর্তন এই জায়গায় আসছে না? ঢাকা শহর মোটামুটি একটা পরিচ্ছন্ন শহরের দিকে পরিণত হচ্ছে না? এখন তো আমরা এগিয়ে যাচ্ছি, আমরা তো পিছনে নাই। হয়তো আমাদের অনেক সংকট আছে, অনেক সমস্যা আছে, সেই সমস্যা আমাদের সমাধান করতে হবে, এটা হলো আমাদের উদ্দেশ্য। এখন আপনি সেটা স্থায়ী হয় না কেন? স্থায়ী হয় না। এখন দেখেন এখানে আমাদের শুধু এক সরকার, আমাদের এখানে জনগণেরও একটা মাইন্ড সেট আপ আছে। আমাদের এই অঞ্চলে আবহাওয়াগত কারণে একটা কিন্তু ব্যাপার আছে, মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তনও একটা স্থিতিশীল সরকার না হওয়ার কারণে অনেক সরকার কিন্তু তার কর্মসূচি বাস্তবায়ন করতে পারে না। আর তার সাথে আছে কমিটমেন্ট, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত। এইগুলিকে যদি অ্যাড্রেস আমরা না করি তাহলে আপনি কখনো একটা ভালো বাস্তবায়নের মাধ্যমে এই সংকট থেকে দেশকে রক্ষা করতে পারবেন। সেই প্রশ্নটি করেছেন মুজিবুর রহমান মঞ্জু, যে মানে যেই জবাবদিহিতার আওতায় আসলে সরকারকে থাকা উচিত ছিল, সেই জবাবদিহিতার আওতায় কি আদৌ সরকার আছে? অবশ্যই আছে সরকার। মুজিবুর রহমান মঞ্জু, আপনি কি মনে করেন? আমি একটা কথা বলি যে মোশাররফ ভাই বলছেন যে 4 মাসে আমরা এটা করছি এটা করতে পারছি না। দেখেন সরকার মানিত একটা বিরাট, তার হাত পা প্রসারিত। তো আপনি এমন না যে আজকে আপনি পটুয়াখালীর দিকে চোখ রাখছেন বলে সিলেটের দিকে চোখ রাখতে পারছেন না, কারণ আপনার একই সাথে সেই সুযোগ তো নাই সরকার। না, আপনার তো সিলেটেও আপনার প্রশাসন আছে, আপনার তো আলাদা আলাদা লোক অ্যাপয়েন্ট করা আছে। আপনি এমন তো না যে বন্যার দিকে মনোযোগ দিতে গিয়ে আপনি ওই যে রাস্তার দিকে মনোযোগ দিতে পারছেন না। আপনার তো আলাদা আলাদা ডিপার্টমেন্ট ভাগ করা, কাজ করা আছে, প্রত্যেকে একসাথেই তো কাজ করবে, তাই না? তো একটা জিনিস মনে রাখতে হবে যে সরকার যখন কাজ করে তার প্রায়োরিটি জায়গাটা সব জায়গায় থাকতে হবে। মোশাররফ ভাই যদি এটা বলতেন যে ঠিক আছে আমাদের অনেক কিছু সীমাবদ্ধতা আছে, আমরা করতে পারছি না, এটা সরি, আমরা হয়তো এটাকে আরও বেশি দৃষ্টি দিতে পারবো, তাহলে ঠিক হতো। কিন্তু উনি যদি বলেন যে মাত্র 4 মাস গেছে আমরা ওইদিকে, কিন্তু 4 মাসে তো আপনি অন্য কাজ তো করছেন। 4 মাসের আপনার যে উন্নতি আছে সেটা তো আপনি ক্লেম করছেন না। মঞ্জু ভাই, এখানে আপনার কথা আমি মেনে নিলাম যে আপনার একটা সরকার তো অবশ্যই দায়ী আছে, এটা তো আমরা এই দায়িত্বহীনতার কথা আমরা বলতে চাই না। কিন্তু আপনাকে লক্ষ্য একটা জিনিস, যেমন আপনার হামের একটা বিরাট ডিজাস্টার ঘটে গেছে বাংলাদেশে, প্রায় 600-র উপরে শিশু মারা গেছে। এটা কি আমাদের জন্য?
এত একটা বিগত ইউনিট গভর্নমেন্ট ছিল 1.5 বছরে উনি একটা হামের টিকা আমদানি করে নাই। এই লাইব্রেরি কি বিএনপি নেবে? হ্যাঁ, আমরা সরকারে আছি, আমরা যখনই এটা খবর পেয়েছি যে এই অবস্থা, গভর্নমেন্ট কিন্তু টিকা সংগ্রহ করেছে সারা দেশে আইসিইউ। মোশাররফ ভাই, কিন্তু পরে তো তথ্য এসেছে প্রায় 2 কোটি টিকা ছিল। না না ছিল পরে না। কিন্তু এগুলো নাইলে আপনারা পার্লামেন্টারি, আমরা তো দাবি জানিয়েছি আপনাদেরকে যে আপনারা পার্লামেন্টে একটা ইনকোয়ারি কমিটি করেন। এখন হয় কি বাংলাদেশে হয় কি, আপনি যদি এখন ডক্টর ইউনূস গভর্নমেন্টের আমলে ইউনূসের বিরুদ্ধে যদি আপনি ব্যবস্থা নেন, তাহলে কি বলবেন যে রাজনীতি প্রতিহিংসা তাদের? না ব্যবস্থা নেবেন কেন? আমি ওটা বলছি না, আমি বলছি যে না না, এখানে শুনেন, এখানে আপনার হামের টিকা আনে না, এটা তো স্পষ্ট। মোশাররফ ভাই, জাতিসংঘ বলছে, মোশাররফ ভাই, আমি আপনাকে বলি, দেয়। এই যে ফরিদা আক্তার বা সরি নূরজাহান বেগম যিনি উপদেষ্টা ছিলেন, হ্যাঁ, সাংবাদিকেরা ওনার কাছে গিয়েছেন, উনি কথা বলে নাই, ওনার রাইট আছে উনি কথা না বলার, কিন্তু পার্লামেন্টারি কমিটি যদি ডাকে উনি বাউন্ড সেখানে আসতে। না না না, এমপি ছিলেন, এমপি যদি কেউ না আসে তাকে আনার মতো কোনো ব্যবস্থা নেই। ভাই আপনি ডাকেন, না না, এটা আপনি যদি ডাকতেন, কারণ এখানে হচ্ছে কি আমাদের কাছে মনে হচ্ছে একটা ব্লেমিং হচ্ছে, কারণ ওনাদের পক্ষ থেকে একজন কিন্তু আনসার করেছেন, বলেছেন আমরা কে করেছে? ওই যে সাইদুর রহমান সাহেব, না না, দায়িত্বশীল কোন লোক বলেন। না না না, তার উনি মানে আসলে এই যত সমস্যা আবর্তিত হচ্ছে সব সমস্যাকে একটা ব্লেম গেম খেলার না না, নো বেলাম বিশেষ সরকারি ছিলেন। আপনি যখন গভর্নমেন্টে থাকবেন আপনাকে তো অবশ্যই লাইব্রেরি আপনাকে নিতে না হবে। মোশাররফ ভাই, ঠিক আছে, এখন আমি একটা বলি, এই যে সংসদ এখন অধিবেশন চলছে, আমাদের স্বাস্থ্য বিষয়ের আলোচনা হয়েছে। বাংলাদেশের 300 এমপি একজন বলে নাই যে তার স্বাস্থ্য কেন্দ্রটা ঠিক আছে, তার নির্বাচনী আসা। এর লাইব্রেরিটি কে নেবে? একটা দল তো 15 বছর ক্ষমতায় ছিল, এখানে আমার সময় একদম শেষ। মানে আমার সাথে আজকে আপনারা যে 3 জন বসে আছেন, আপনারা 3 জনই ঢাকায় বাস করেন। ঢাকাকে আসলে রাজনীতিবিদরা বাসযোগ্য করতে পারবেন কিনা সেই মানে আমি জানি না, প্রতিশ্রুতি আবার নতুন করে আমরা নিতেই পারি, কিন্তু বাস্তব দেখবো কিনা এবি মোশাররফ হোসেন? একদম অবশ্যই এটা গভর্নমেন্ট তো চেষ্টা। এখানে যে সমস্যাগুলো আমরা তো বুঝতে পারছি, এখানে ড্রেনের সমস্যা, জলাবদ্ধতার সমস্যা, খালগুলিকে দখল করে নেওয়া হয়েছে, এখানে নতুন পানি নিষ্কাশনের মাত্র 3টা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলি বাড়াতে হবে। এইগুলিতে আমরা এখন আইডেন্টিফাই হয়ে গেছে, এগুলি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, এই সমস্যাগুলিকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, নিশ্চয়ই ঢাকা শহর অনেকটা বাসযোগ্য হবে। সব সময় মতো আবার এই প্রত্যাশাই রাখতে হবে আমাদেরকে। এবি মোশাররফ হোসেন, নাজমুল হক প্রধান, মুজিবুর রহমান মঞ্জুর, ধন্যবাদ আজকে রাজখানে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।